হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ, ক্লাস নাম্বার 1। তো আজকে থেকে আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করছি ক্লাস 12-এর ক্লাস, ঠিক আছে? তো আজকে কিন্তু ক্লাস 12-এর প্রথম ক্লাস আমি নিচ্ছি ইতিহাসের থার্ড সেমিস্টার, ওকে? তো আজকে দেখো, তোমাদের প্রথম ইউনিট 1 প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় আছে পর্যটকদের নজরে। এই পর্যটকদের নজরে এই চ্যাপ্টারটার থেকে তোমাদের জন্য কতগুলি এমসিকিউ, ঠিক আছে, বিশেষ বিশেষ এমসিকিউ, যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রশ্ন, এই শর্ট প্রশ্ন এমসিকিউ, তো তোমাদের এই প্রশ্নগুলো প্রত্যেকটা এমসিকিউ আকারে আসবে, প্রত্যেকটি কিন্তু এমসিকিউ আকারে দেবে। তো তোমাদের সেই কারণে টেক্সট বই যদি তোমরা কিনে থাকো, টেক্সট বইটাকে ভালো করে পড়ো, আর অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, কারণ আমি কিন্তু তোমাদেরকে যথেষ্ট স্ট্যান্ডার্ডের একটা ক্লাস কিন্তু দেবো, ঠিক আছে? তো দেখো, আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের ক্লাস নাম্বার 1, আজকেই প্রথম ক্লাস। তো প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের পর্যটকদের নজরে, এই অধ্যায় থেকে আমরা এখন প্রথম ক্লাসটা করব। তো আমরা আস্তে 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 ধীরে ধীরে আমি চেষ্টা করব প্রায় 5টা থেকে 6টা ক্লাসের মধ্যে এই প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে, ঠিক আছে? কটা ক্লাস? 5টা থেকে 6টা, যদি হার্ডলি হয় 7টা, তার বেশি কিন্তু ক্লাস দেবো না আমি, ঠিক আছে? তো চলো শুরু করে দিই আজকে প্রথম ক্লাস। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আজকের থেকে, প্রথম ভিডিও তোমরা পাচ্ছ। তো তোমাদের প্রত্যেকের প্রথম কাজ হবে ভিডিওটাকে শেয়ার করে দাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আর অবশ্যই যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার উঠেছো, যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকার দেবে। তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের কিন্তু ক্লাস, এবং বাংলার ক্লাস এবং ইংরেজি ক্লাস, 5টা ক্লাস কিন্তু আমি তোমাদের দেবো। অলরেডি কিন্তু আমি তোমাদের ইংরেজি 2টো ক্লাস দিয়েছি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি 2টো পর্ব আমি কিন্তু করিয়েছি। তো সেই ক্লাসটা একটু বন্ধ রেখেছি, আবার আমি কিন্তু কন্টিনিউ করব। তো সুতরাং অবশ্যই কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? আর একটু লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাস ইউনিট 1 প্রথম অধ্যায় পর্যটকদের নজরে। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়বে। দেখো, প্রথম প্রশ্ন বলছে, দেখো, আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদ। প্রশ্ন এই ভিডিওগুলো দেখতে দেখতেই তোমাদের মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? দেখো, আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদ। পরে প্রশ্ন, আল মাসুদির মৃত্যু কোথায় হয়? মিশরের কায়রো। তাহলে দুটো প্রশ্ন। দেখো, আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদ। আল মাসুদির মৃত্যু কোথায় হয়? মিশরের কায়রো। তোমরা আমার সাথে সাথে পড়বে, আমার সাথে সাথে মনে রাখবে। তাহলে আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদ। আল মাসুদির মৃত্যু কোথায় হয়? মিশরের কায়রো, ঠিক আছে? 3 নম্বর দেখো, কে আরবের হেরোডোটাস নামে খ্যাত? কে আরবের হেরোডোটাস নামে খ্যাত? আল মাসুদি। কে আরবের হেরোডোটাস নামে খ্যাত? আল মাসুদি, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন, আল মাসুদি তাঁর কোন গ্রন্থে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা লিপিবদ্ধ করেন? আল মাসুদি তাঁর কোন গ্রন্থে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা লিপিবদ্ধ করেন? মুরুজ উল জাহাব, মুরুজ উল জাহাব গ্রন্থে। তো এখানটা দেখো, আরেকবার প্রথম থেকে যদি আমরা রিপিট করি, আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদ। আল মাসুদির মৃত্যু কোথায় হয়? মিশরের কায়রো। আচ্ছা, কে আরবের হেরোডোটাস নামে খ্যাত? আল মাসুদি। আচ্ছা, এবার দেখো, আল মাসুদি তাঁর কোন গ্রন্থে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা লিপিবদ্ধ করেন? না, মুরুজ উল জাহাব। এবার দেখো, প্রশ্ন যদি ঘুরিয়ে পড়ে, মুরুজ উল জাহাব গ্রন্থটি কার লেখা? আল মাসুদির লেখা, ঠিক আছে? মুরুজ উল জাহাব গ্রন্থটি কার লেখা? আল মাসুদির লেখা। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, আল বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন? খারাজম রাজ্যের রাজধানী খিবাতে। কোথায়? না, খারাজম রাজ্যের রাজধানী খিবাতে কিন্তু আল বিরুনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, আল বিরুনি কার রাজসভার সদস্য ছিলেন? সুলতান মাহমুদ। আল মাসুদি, আল বিরুনি কার রাজসভার সদস্য ছিলেন? সুলতান মাহমুদ, ঠিক আছে? এবার দেখো, আদি ভারত বা দ্য আর্লি ইন্ডিয়ান গ্রন্থটি কার লেখা? রমিলা থাপারের লেখা। তাহলে প্রশ্ন তিনটা আমি আরেকবার তোমাদেরকে বলি, যে আল বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন? খারাজম রাজ্যের রাজধানী খিবাতে। আচ্ছা, আল বিরুনি কার রাজসভার সদস্য ছিলেন? সুলতান মাহমুদ। আদি ভারত বা দ্য আর্লি ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? রমিলা থাপারের লেখা। তো স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করো, লাইক করো। দেখো, আমার এই ক্লাসটা করতে হতে মাত্র 10 মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যাবে। তো এই ক্লাসগুলো করতে করতেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, পড়া তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো, পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কাদের বিরুদ্ধে তাঁর শেষ অভিযান পরিচালনা করেন? জাটদের বিরুদ্ধে। প্রশ্ন দেখো, সুলতান মাহমুদ কাদের বিরুদ্ধে তাঁর শেষ অভিযান পরিচালনা করেন? জাটদের বিরুদ্ধে, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, তাহাক্কাক ই হিন্দ বা কিতাব উল হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? আল বিরুনি। তাহলে তাহাক্কাক ই হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? আল বিরুনি। আচ্ছা, কিতাবুল হিন্দ গ্রন্থটি আল বিরুনি কোন ভাষায় রচনা করেন? আরবি ভাষায়। তাহলে তাহাক্কাক ই হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থটি কার লেখা? আল বিরুনির লেখা। কোন ভাষায় রচনা করেন? আরবি ভাষায় রচনা করেন, ওকে? এবার দেখো, আরবি ভাষায় সংখ্যাসূত্র যোগসূত্র রচনা করেন কে? না, আল বিরুনি। প্রশ্ন দেখো, আরবি ভাষায় সংখ্যাসূত্র যোগসূত্র রচনা করেন কে? আল বিরুনি। 13 দাগ দেখো,
গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন কোন বিদেশি পর্যটক? আল বিরুনি। গজনী সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছেন কি? আল বিরুনি। এখানে একটা প্রশ্নটা দেখো, এখানে প্রশ্ন ছিল দেখো, আল বিরুনি কার রাজসভার সদস্য ছিলেন? সুলতান মাহমুদ। তাহলে সুলতান মাহমুদ কিন্তু সুলতান মাহমুদ, গজনী সুলতান সুলতান মাহমুদের সঙ্গে ভারতে কে এসেছিলেন? আল বিরুনি। আচ্ছা, সুলতান মাহমুদ কোথাকার সুলতান? গজনী সুলতান। সুলতান মাহমুদ কোথাকার সুলতান? না, গজনী সুলতান। পরে প্রশ্ন, আল বিরুনির মতে ভারতে কাদের চিন্তার ক্ষেত্রে একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার উভয় কাজ করে? হিন্দুদের। ঠিক আছে, তো এবার দেখো আমরা চলে যাবো পরের ভিডিও বা পরের কন্টিনিউ করবো ক্লাসটা। দেখো যে এবার দেখো মার্কো পোলোর বর্ণনায় ভারত, এই মার্কো পোলো মানে আমাদের এই চ্যাপ্টারটা ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটকরা এসেছেন এবং তারা ভারতবর্ষকে কী চোখে দেখেছেন সেটা আমরা পড়বো। ঠিক আছে, তো ভারতবর্ষে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রাজসভায় এসেছেন, বিজয়নগরে এসেছেন, বাহমনি রাজ্যে এসেছেন, তারপরে মোগল আমলে এসেছেন, সুলতানি যুগে এসেছেন। এই ভিডিওটা মানে এই চ্যাপ্টারটা কিন্তু এইগুলো নিয়ে পর্যটকদের নজরে ভারত। ঠিক আছে, তো সেইগুলোই মার্কো পোলো আরেকজন পর্যটক এবং তিনি ভারতকে কীভাবে দেখেছেন সেটা, এই মার্কো পোলোর নোটটা কিন্তু আমি পুরো কমপ্লিট করিনি, আমি কিন্তু এরপরে যে নেক্সট ভিডিও আসবে সেটা কিন্তু মার্কো পোলো সমেত কমপ্লিট করে দেবো। এবার দেখো মার্কো পোলোর বর্ণনায় ভারত। দেখো মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেন? ইটালির ভেনিস শহরে। মনে রাখবে মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেন? ইটালির ভেনিস শহরে। 2 নম্বর প্রশ্ন, মার্কো পোলোর বাবার নাম কি? নিকোলো পোলো। মার্কো পোলোর বাবার নাম নিকোলো পোলো। আচ্ছা, মার্কো পোলো কবে দক্ষিণ ভারতে আসেন? ত্রয়োদশ শতকে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মার্কো পোলো কবে দক্ষিণ ভারতে আসেন? ত্রয়োদশ শতকে। এবার প্রশ্ন দেখো, মার্কো পোলো যখন দক্ষিণ ভারতে আসেন তখন কতগুলি হিন্দু রাজ্য ছিল? 4টি। মার্কো পোলো দক্ষিণ ভারতে যখন আসেন তখন কতগুলি হিন্দু রাজ্য ছিল? 4টি। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, মার্কো পোলো দক্ষিণ ভারতে কোন রাজ্য ভ্রমণ করেন? পাণ্ড্য রাজ্য। মার্কো পোলো দক্ষিণ ভারতে কোন রাজ্য ভ্রমণ করেন? পাণ্ড্য রাজ্য। তাহলে প্রশ্নগুলোকে দেখো, মার্কো পোলো কোথায় জন্মগ্রহণ করেন? ভেনিস। মার্কো পোলোর বাবার নাম নিকোলো পালো। মার্কো পোলো দক্ষিণ ভারতে আসেন ত্রয়োদশ শতকে। মার্কো পোলো দক্ষিণ ভারতে যখন আসেন তখন 4টি হিন্দু রাজ্য ছিল। আচ্ছা, মার্কো পোলো দক্ষিণ ভারতে কোন রাজ্য ভ্রমণ করেন? পাণ্ড্য রাজ্য ভ্রমণ করেন। আচ্ছা, মার্কো পোলো যখন দক্ষিণ ভারতে আসেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। মার্কো পোলো যখন দক্ষিণ ভারতে আসেন তখন দিল্লির সুলতান কে ছিলেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। একটু শেয়ার করে দেবে স্টুডেন্টস। তারপর দেখো, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত কে লিপিবদ্ধ করেন? ইউল। মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত কে লিপিবদ্ধ করেন? ইউল। মার্কো পোলো কোন দেশ থেকে সিংহলে আসেন? চীন। ঠিক আছে, মার্কো পোলো কোন দেশে সিংহলে আসেন? চীন। পরে প্রশ্ন দেখো, মার্কো পোলোর সময় সিংহল দক্ষিণ ভারতের কোন রাজাদের অধীন ছিল? আচ্ছা, দুবার হয়ে গেছে লেখাটা। আচ্ছা, মার্কো পোলোর সময় সিংহল দক্ষিণ ভারতের কোন রাজাদের অধীন ছিল? না, পাণ্ড্য রাজাদের অধীন ছিল। ঠিক আছে, এবার দেখো, মার্কো পোলোর মতে সিংহল কোন কোন শস্য চাষ হতো? মানে সিংহলে কোন কোন শস্য চাষ হতো? চাল ও তিল। আচ্ছা, সিংহলের অধিবাসীদের প্রধান খাদ্য কি কি ছিল? ভাত, মাংস, দুধ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে মার্কো পোলোর মতে সিংহলে কোন কোন শস্য চাষ হতো? চাল ও তিল। আর প্রধান এখানকার অধিবাসীদের খাদ্য কি ছিল? মার্কো পোলোর মতে সিংহলের অধিবাসীদের খাদ্য কি কি ছিল? প্রধান প্রধান খাদ্য ভাত, মাংস, দুধ। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা পরের প্রশ্নে যাবো। দেখো, সিংহলের প্রধান পানীয় কি ছিল? তারি। সিংহলের প্রধান পানীয় কি ছিল? তারি। ঠিক আছে, এবার দেখো, মার্কো পোলোর মতে কোন কোন অংশ নিয়ে প্রাচীন পাণ্ড্যরাজ্য গঠিত ছিল? মাদুরাই, তিনেভেলি, ত্রিবাঙ্কুর। মার্কো পোলোর মতে কোন কোন অংশ নিয়ে প্রাচীন পাণ্ড্য রাজ্য গঠিত হতো? মাদুরাই, তিনেভেলি ও ত্রিবাঙ্কুর। আচ্ছা, পাণ্ড্য রাজ্যের রাজধানীর নাম কি? মাদুরা। পাণ্ড্য রাজ্যের রাজধানীর নাম মাদুরা। আচ্ছা, পাণ্ডব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? জটা বর্মন, সুন্দর বর্মন। একটু মানে প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, নামটা খুব সুন্দর, কিন্তু পাণ্ডব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? জটা বর্মন, সুন্দর বর্মন, পাণ্ডব বংশের শ্রেষ্ঠ রাজা। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলো পাণ্ডবদের রাজ্যকে কি বলে উল্লেখ করেছেন? মাবোর। মার্কো পোলো পাণ্ডবদের রাজাদের রাজ্যকে কি বলে উল্লেখ করেছেন? মাবোর। আচ্ছা, মার্কো পোলো যখন মাবোর রাজ্য বা পাণ্ড্য রাজ্য আসেন তখন পাণ্ড্য রাজ্যের রাজা কে ছিলেন? অ্যাকচুয়ালি কিন্তু মাবোর রাজ্য যা, পাণ্ড্য রাজ্য তাই। ঠিক আছে, তোমরা যেন এটা দুটো আলাদা রাজ্য ভাববে না। ঠিক আছে, মাবোর রাজ্য যা, পাণ্ড্য রাজ্য তাই, এগুলো কিন্তু আলাদা কোনো রাজ্য নয়, মানে একই রাজ্য। মাবোর রাজ্য এবং পাণ্ড্য রাজ্য একই রাজ্য। ঠিক আছে, তো যখন তিনি মাবোর রাজ্য বা পাণ্ড্য রাজ্যে ছিলেন তখন পাণ্ড্য রাজ্যের রাজা কে ছিলেন? না, মারবর্মন কুলশেখর পাণ্ড্য। কে ছিলেন? মারবর্মন কুলশেখর পাণ্ড্য। এবং আজকে শেষ প্রশ্ন, আজকে প্রথম ক্লাসের শেষ প্রশ্ন, মার্কো পোলো তাঁর ভ্রমণ কাহিনীতে মাবোরের কতজন রাজার কথা বলেছেন? 4 জন রাজার কথা বলেছেন। মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে মাবোর বা পাণ্ড্যর কতজন রাজার কথা বলেছেন? 4 জন রাজার কথা বলেছেন। তো এই হলো তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের প্রথম ক্লাস, পর্যটকদের নজরে। এই ক্লাসটি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি 5টা ক্লাস কিন্তু আমি তোমাদেরকে দেব, এবং ফ্রি অফ কস্ট। এবং এই নোটটা যদি তোমরা নিতে চাও তাহলে আমার কাছে তোমরা
হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু মেসেজ করো এবং তোমার বাড়ির ঠিকানা জেলা লিখো। আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু এই নোটটা প্রোভাইড করে দেবো তোমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো আমি একটুকু বলতে পারি, এই ক্লাসগুলো করলে তুমি অবশ্যই কিন্তু পরীক্ষা তোমার ভালো হবে। একটু মন দিয়ে পড়াশোনা করো, কারণ এইচএসের রেজাল্ট কিন্তু তোমার ভবিষ্যৎ করে দেবে, ঠিক আছে? তুমি যেখানেই যে স্ট্রিমেই পড়ো না কেন, তোমার এইচএসের মার্কশিট সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু আগামী দিনে সরকারি চাকরি পরীক্ষা পেতে গেলে এইচএসের মার্কশিট কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে তোমার সফল হও। তোমাদের সকল কামনা করি। ধন্যবাদ।